মূর্তি ও মেডেল এটা ঠিকই ইস্টবেঙ্গল সংক্রান্ত অডিও নয়, তবে একটা ইস্টবেঙ্গলের এক ফ্যান, পরিচিত ফ্যান, সে আমায় চ্যাট ফোরামে বলে, মানে আমার যে টুইটার চ্যাট ফোরাম, যে দাদা তুমি বাংলাদেশ নিয়ে কিছু বলো। হ্যাঁ বললাম, বলে বাংলাদেশ নিয়ে ভিডিও বানাও। আমি বললাম আমি বাংলাদেশ নিয়ে তো সেইভাবে ফলো করছি না, মানে ওই ওপর ওপর, তো আমার পক্ষে বাংলাদেশ নিয়ে সেইভাবে বলাটা সম্ভব নয়। মানে আমি যে কোনো বিষয় নিয়েই বলি, ধরুন আমি যখন ধরুন কোনো একটা ধরুন বিনোর আনা কোনো ছেলেকে হয়তো নিন্দে করেছি, তো নিন্দে করার আগে আমি কিন্তু তার খেলাটা ভালো করে দেখেছি, মানে না জেনে কিছু করিনি। ওই জন্য অনেক সময় আমাকে কিছু মোহনবাগানের ফ্যান বলেছে, সুপার জায়ান্টের ফ্যান, দাদা এই অমুক প্লেয়ারটা কেমন। আমি বলেছি ভাই আমি তোমাদের প্লেয়ারদের খেলা সেই অর্থে সেইভাবে দেখি না, মানে এক ঝলক দেখে হয়তো মনে হচ্ছে কেউ ভালো নয়, কিন্তু সে সত্যি কি ভালো নয় কি না সেটা বলতে গেলে ভালো করে তার খেলা দেখতে হবে। এই যেমন আমি যখন লন্ডন ট্রিপে ছিলাম, তখন আমি তো দিনের বেলা ওই খেলাগুলো দেখতে পারিনি, এই আপনার এই নেক্সট জেনে। তো হোটেলে ফিরে রাত করে, বেশ অনেক রাত করে আমি পুরো ম্যাচটা দেখেছি। ভাগ্যক্রমে ম্যাচগুলো 50 মিনিটের ছিল, তো পুরো ম্যাচটা দেখার পর তারপর আমি কমেন্ট করেছি। মানে ম্যাচ চলাকালীন বা ম্যাচের ঠিক আগে পরে, ম্যাচের পরেই অনেক অনেক কিছু লিখেছিল আমাকে, ধরুন হোয়াটসঅ্যাপে লিখেছে বা টুইটারে, আমি উত্তর দিইনি, কেন আমি না দেখে কিছু বলতে চাই না। তো আমি পুরো ম্যাচটা দেখেছি, দরকার হলে পজ করেছি, যেহেতু ইউটিউবে হয়েছে, করে আবার একটুখানি রিওয়াইন্ড করে দেখেছি ওই জায়গাটা কে কী করলো। অনেক ক্লিপ আমি শেয়ার করেছি, ওইগুলো মানে ওই দুবার করে দেখা এরকম জিনিস। তো এই ক্ষেত্রে এই বাংলাদেশের ক্ষেত্রে একটা জিনিস নিয়ে শুধু বলবো, কেননা সেটা আমার মনে হয়েছে সেটা মানে সমস্ত বিশ্বের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা খুবই সাধারণ একটা বিষয়, কিন্তু এটা অনেকেরই চোখ এড়িয়ে যাচ্ছে। আমার বিভিন্ন টুইট দেখে মনে হলো এই বিষয়টা বলা উচিত। তবে সেটা যাওয়ার আগে একটু মেডেল নিয়ে আলোচনা করি। আর দেখলাম একটু আগে ওই আমাদের যে বোরে আবদুল্লাহ, সে প্রকাশ পাড়ুকনের একটা ভিডিও দিয়েছে, সেখানে প্রকাশ পাড়ুকন বলেছে সরকার তো সব করছে, এটা স্পোর্টসম্যানদের ওপর, মানে এখন ওর ওই লাক্সা সেন হেরে গেছে, মেডেল পায়নি, ফোর্থ হয়েছে, প্লাস অনেকেই এই বছর ফোর্থ হচ্ছে, মেডেল ফসকাচ্ছে। মানে এই আপনার এই বোরেরা এমন দাবি করেছিল যে এইবার একদম মানে এসপার ওসপার করে দেবে। তো এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে, মানে আগের 4 বছর আগে টোকিও অলিম্পিক্সের মেডেল ট্যালির থেকে হয়তো বেটার কিছু নাও করতে পারে ভারত, হয়তো খারাপই হতে পারে। তো এটা এখন অনেকের গায়ে লেগেছে। তো এখন তাই মানে স্পোর্টসম্যানদের ওপর দোষ চাপাচ্ছে। দেখুন এর বোর্ডে কিন্তু শুরুর দিকে স্পোর্টসম্যানদের ফেভারে কথাবার্তা বলছিল না, মানে কেউ ধরুন হাঁটছে, তাকে কেউ অনেক গালমন্দ করছে, দীপিকা কুমারকে করেছে। আমি বলেছিলাম যে দীপিকা কুমারীকে কেন করছেন, ব্যাপারটা বলেছিলাম, ঠিক হচ্ছে না, কারণটা বলেছিলাম। তো এখন বোর্ডে কিন্তু একটু অন্য সুরে, মানে এই ধরনের প্রকাশ পাড়ুকোনে এগুলোকেও মানে বাহবা দিচ্ছে। বলতে পারে ও জার্নালিস্ট, মানে আমি ওর বক্তব্য তুলে ধরছি, কিন্তু সব কিছু তুলে ধরার পেছনেও একটা একটা মানে কিভাবে আপনি তুলে ধরছেন ব্যাপারটাকে, মানে আপনি খণ্ডন করছেন নাকি ব্যাপারটাকে হাওয়া দিচ্ছেন, বোঝা যায়। তো দেখুন আপনারা অলিম্পিক্সের মেডেল ট্যালিটা দেখবেন, মানে যারা উপরের দিকে থাকে দেবেন প্রত্যেকটা প্রথম সারির দেশ, প্রথম সারি ইন দ্য সেন্স পলিটিক্যালি, সোশ্যালি, ইকোনমিক্যালি, মানে আর্থিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে তারা প্রথম বিশ্ব। কেন অলিম্পিক্সে যে কোনো ইভেন্টে আপনি ধরুন এই হাডুডু এর ছোটোখাটো কিছু ইভেন্ট ছাড়া, যেটা দিয়ে যে হোস্ট দেশ অনেক কিছু ঢুকিয়ে দেয়, মানে পরের বার যেমন আমেরিকাতে যখন হবে একটা ক্রিকেট ঢুকে যাবে, সামগ্রিকভাবে যেই সব গেমসগুলো বা স্পোর্টস প্রত্যেকটা অলিম্পিকে থাকে, সেখানে প্রায় বিশ্বের তাবর তাবর দেশ অংশগ্রহণ করে। তো সেখানে আপনার দেশের একটা যে আর্থসামাজিক ব্যবস্থা, সেটার কিন্তু একটা প্রতিফলন ঘটে। ওই জন্য দেখবেন যত দ্বিতীয় শ্রেণীর বিশ্ব বা তৃতীয় শ্রেণী, এরা খুব বেশি মেডেল পায় না। আপনি এই অলিম্পিক্স ইতিহাস দেখুন, বা আপনি ফুটবলের দেখুন, মানে আপনি ফুটবলে ওয়ার্ল্ড কাপ দেখুন, কারা কোয়ালিফাই করে। একমাত্র দেখবেন ল্যাটিন আমেরিকার যে জোন, ল্যাটিন আমেরিকাতে মানে কোনো দেশই সেকেন্ড ওয়ার্ল্ড মানে বিশ্বের ওপরে নয়। আর নর্থ আমেরিকাতে একমাত্র ইউএসএ আছে ফার্স্ট ওয়ার্ল্ড, আর ক্যানাডা আছে। বাকি সবাই কিন্তু হয় সেকেন্ড ওয়ার্ল্ড বা থার্ড ওয়ার্ল্ড। তো ওদের তো কোটা আছে। আর একটা ব্যাপার, আর্জেন্টিনা, উরুগুয়ে, এদের একটা একটা ইতিহাস আছে। আর্জেন্টিনা এখন হয়তো অবস্থার নিচের দিকে যাচ্ছে, তো এক সময় ওরা কিন্তু মানে সেকেন্ড ওয়ার্ল্ড ছিল। এখন হয়তো সেকেন্ড থার্ড এর মাঝামাঝি দোদুল্যমান ওরা, কিন্তু একটা সময় ওরা সেকেন্ড ওয়ার্ল্ড ছিল। আর ওটা একটা অন্য কারণ। আর আফ্রিকা তো গোটা আফ্রিকায় প্রায় থার্ড ওয়ার্ল্ড। আর আফ্রিকারও একটা আলাদা মানে এই ফুটবলে একমাত্র বেঁচে থাকার একটা অবলম্বন মানুষের কাছে, মানে আর কোনো স্পোর্টস নেই। তো যত সামান্য টাকা সব এই ফুটবলের পেছনেই যায়। আপনারা দেখবেন আফ্রিকার
যেসব পরিস্থিতি মানে পরিবেশ থেকে উঠে আসে সব তাবড় তাবড় প্লেয়ার, সেখানে দেখবেন ন্যাড়া এবড়ো খেবড়ো মাঠে খেলছে। শ্যামল বেসরা যেরকম পান্ডুয়ার যে মাঠে প্র্যাকটিস করে না, মানে করতো আগে পান্ডুয়া ফুটবল একাডেমি, দেখবেন লাল মাটি, ওরকম সব পরিবেশ, ধুলো উঠছে, সেখানে বড় হয়েছে। এছাড়া আপনি দেখবেন সমস্ত দেশ মানে কিন্তু সব ফার্স্ট ওয়ার্ল্ড, এবং আপনি যখন ওয়ার্ল্ড কাপের ফাইনালস দেখবেন, কোয়ার্টার ফাইনাল, এখান থেকে দেখবেন 16 প্রথম 32 সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, কোনো সেকেন্ড ওয়ার্ল্ড পাবেন না। আর আপনি যে এশিয়ার মধ্যে দেখবেন শুধু জাপান আর আপনার কোরিয়া আছে, আর আছে কে আছে আপনার ইরান আছে। এবার ইরানের একটা ফুটবলের একটা একটা ঐতিহ্য আছে, আর ইরানে ওরকম মানে আফ্রিকা টাইপ, মানে ফুটবলে প্রচুর পয়সা, আর কোনো স্পোর্টসে কোনো পয়সা নেই। তো এই জন্য একটা দেশ কিভাবে চালনা হচ্ছে, পরিচালিত হচ্ছে, সেটা কিন্তু প্রতিফলিত হয় মানে সে অলিম্পিক্সে বা ওয়ার্ল্ড কাপে কীরকম পারফর্ম করবে। এবার আপনি বলতে পারেন তাহলে কি আমাদের সরকারের উচিত মানে শুধু এই স্পোর্টসের উপর নজর দেওয়া? না, তা করলেও হবে না, পুরোটা কানেক্টেড। মানে আপনি এরকম উদাহরণ পাবেন না যে কোনো দেশ মানে খুব পিছিয়ে আছে সব ব্যাপারে, শুধু স্পোর্টসে এগিয়ে গেছে। কেননা একটা সরকারের যখন একটা পলিসি হয়, তখন সামগ্রিকভাবে হয় পলিসিটা ভালো হয়, জনমুখী হয়, জনহিতৈষী হয়, বা হয় না। তো এরকম খুব কম আপনি উদাহরণ পাবেন, হয়তো পাবেনই না, যেখানে কোনো একটা সরকার শুধু স্পোর্টসের পেছনে দারুণ মানে স্পোর্টসের জন্য দারুণ পলিসি করেছে, আর কোনো বিষয়ে কোনো আজে বাজে পলিসি করেছে, বা হয়তো দারুণ কোনো পলিসি করেনি। তো যখন একটা সরকার স্পোর্টসে ভালো পলিসি করে আনে, তখন সে কিন্তু বাকি বিষয়েও আনে। সুতরাং এই ব্যাপারটা কিন্তু একটা প্রতিফলিত হয়, মানে আপনি ইনফার করতে পারেন, মানে ধরুন কারোর শরীরে খুব তাপমাত্রা বেড়ে গেল, তো সেটা জ্বর বলে। এবার জ্বর কী কারণে হয়? জ্বর তো একটা এফেক্ট, তাই তো, একটা সাইড এফেক্ট। মানে জ্বরের জন্য জ্বর হয় না, মানে শরীরে অন্য কোনো ব্যাধি হলে তখন ওই জ্বরটা দেখা যায়, মানে তাপমাত্রা বেড়ে যায়, শরীরে কোনো একটা ইনফেকশন হয়েছে বা যে কোনো, সেটা বোঝা যায় মানে কারোর বডি টেম্পারেচার বেড়ে গেলে। তো সেরকমই কোনো দেশ যদি প্রচুর মেডেল পায়, বুঝবেন সেখানে কিছু একটা হচ্ছে, কিছু একটা ভালো হচ্ছে। আর কোনো দেশ যদি খুব কম মেডেল পায়, বুঝবেন সেই দেশের সামগ্রিকভাবে একটা সমস্যা আছে। তো এই ব্যাপারটা আশা করি একটু বোঝানো গেল। ফুটবলে ভালো করতে গেলে কিন্তু সামগ্রিকভাবে একটা দেশকে ভালো কাজ করতে হবে, এবং এটা কিন্তু একটা টোটাল একটা ইকোসিস্টেম। মানে এরকম হবে না যে আপনি বললেন, অনেকে বলে না, মানে তখন আমি মন্তব্য করি না, অনেকে আমি বলে ভারতীয় ফুটবল নিয়ে দাদা কিছু বলো, যে 30টা ছেলেকে নিয়ে আলাদা করে একটা দ্বীপে রাখবো, রেখে ট্রেনিং, ওইভাবে হয় না ব্যাপারটা। আপনি একটা ছোটো একটা উদাহরণ দিয়ে আমি এই বিষয়টা শেষ করছি। ধরুন একটা ব্যাচ আপনি বানালেন, ধরুন ইস্টবেঙ্গল একটা ব্যাচ করলো, একটা একাডেমিতে একটা ব্যাচ করলো, আন্ডার 13 একটা ব্যাচ করলো, একটা স্পেসিফিক ব্যাচ, যেখানে ধরুন 30টা ছেলে আছে। সেই 30টা ছেলের থেকে হয়তো একটা ছেলে হয়তো আইএসএল খেলবে, তো বাকি 29টা ছেলের কী হবে? সেই ছেলেগুলোর কিন্তু সাধারণ তাদের যেন একটা টোটাল এডুকেশন হয়, তাদের যাতে এমপ্লয়মেন্ট হয়। ফুটবল খেলেই হতে হবে তার কোনো মানে নেই, মানে এটা আমি দেখেছি নবাব এটা বলেছে যে ফুটবল খেলেই হতে হবে, তার কোনো মানে নেই। মানে একটা লিমিটেড টাইমের পর, ধরুন বয়স 16-17 পর তাকে কিন্তু ঠিক করে নিতে হবে সে নর্মাল এডুকেশনের দিকে যাবে নাকি ফুটবল নিয়ে বাকি জীবনটা কাটাবে। এরকম প্রচুর বিষয় আছে। ফুটবল নিয়ে গেলেও ধরুন দুম করে তো একটা 17 বছর ছেলে যে ঠিক করলো না, আমি ওই জেনারেল পড়াশোনার দিকে বেশি নজর দেবো না, আমি ফুটবলের দিকে ধ্যান দেবো। 17তে তো কেউ আইএসএল খেলতে পারবে না, তারপর তার চোট লেগে যেতেই পারে। ধরুন 19 বছর একটা মানে হাঁটু ঘুরে গিয়ে যাচ্ছে, তাই কাণ্ড হলো, ফুটবল ক্যারিয়ারটাই শেষ হলো। তো তখন সে কি করবে? এই এই প্রচুর বিষয় আছে, মানে তার চাকরি, তার স্পোর্টস রিলেটেড কোনো প্রফেশনের ব্যাপার, এই টোটাল একটা ইকোসিস্টেম কিন্তু ভাবতে হবে। তো সেইগুলো একটা পুরো সামগ্রিক দেশ হিসেবে যদি ভাবে তো খুব ভালো। তা না হলেও এটা কিন্তু মানে রাজ্য স্তরে ভাবতে হবে। মানে ধরুন পশ্চিমবঙ্গ সরকার, মানে বেঙ্গল গভর্নমেন্ট, তাকে কিন্তু একটা টোটাল একটা করতে হবে। তো বেঙ্গল গভর্নমেন্ট আমি জানি মানে করার চেষ্টা করছে, কিন্তু এইটা যদি করতে পারে বেঙ্গল গভর্নমেন্ট ঠিকঠাক করে, একটু সময় লাগবে, কিন্তু কিছু একটা হবে, না হলে কিছুই হবে না, ঠিক আছে? এবার আসি ওই মূর্তি কথায়, মানে ওই বাংলাদেশের বিষয়ে। আমি দেখছি মানে প্রচুর লোকে প্রচুর ভিডিও ক্লিপ শেয়ার করছে, ওদের বঙ্গবন্ধুর বিভিন্ন মূর্তি মিউরাল ভাঙা হচ্ছে। তো ভারতীয়রা বা বাঙালি অবাঙালি নির্বিশেষে বলছে, এইটা তোমরা কি করছো? ইনি তোমাদের দেশকে স্বাধীন করেছিলেন 1971 সালে, ইনি তোমাদের দেশের জনক, এটা কেন করছো, কারা করছো? দেখুন,
এখানে যারা ভাঙছে মূর্তিটা, আমি মানে কারোর পক্ষে বিপক্ষে বলছি না, আমি কারণটা বলছি কেন ভাঙছে, ঠিক আছে? মানে ধরুন একটা মানুষ খুন করছে, আমি খুনিকে মানে বলছি না যে খুন করে ভালো করছে, আমি বলছি কেন সে খুনটা করছে, মানে কিছু তো একটা মোটিভ থাকে না, একটা মোটিভেশন কারোর একটা থাকে। মানে চোরেরও ধরুন একটা মোটিভ থাকে, একটা ডাকাতেরও একটা মোটিভ থাকে, সে যাই হোক, মানে হিংসা বা দারিদ্রতা, কিছু একটা মোটিভ থাকে। মানে আমি জাস্টিফাই করার চেষ্টা করছি না, জাস্ট কারণটা বোঝার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি রাদার আপনাদের। এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এই জাতীয় জনককে যদি জাতীয় জনক করেই রাখা হতো তাহলে হয়তো এটা হতো না। জাতীয় জনককে যেই পলিটিক্যাল পার্টি ক্ষমতায় ছিল তারা তাদের ম্যাসকট করে রেখেছিল, মানে জাতীয় জনক হচ্ছে আমাদের পার্টির জনক, ব্যাপারটা এই করে রেখেছিল বলে এখন যখন যে কারণেই হোক, মানে কারণগুলো আমি সঠিক জানি না তাই বলবো না। সো এই যেই পার্টি ক্ষমতায় ছিল মানে আজ পর্যন্ত, সেই পার্টির বিরুদ্ধে যে রাগটা, সেই রাগটা গিয়ে পড়েছে জাতীয় জনকের ওপর। কেননা জাতীয় জনককে কিন্তু এরা পার্টির পলিটিক্যাল ম্যাসকট করেছিল, সুতরাং এই পার্টির ওপর রাগ বা প্রধানমন্ত্রীর ওপর রাগ আর ওই বঙ্গবন্ধুর ওপর রাগ দুটো এক হয়ে গেছে এই ক্ষেত্রে। আমাদের দেশে তো সেরকম হয়েছে না, ধরুন একটা পলিটিক্যাল পার্টি একজন ধরুন রামকে তাদের পলিটিক্যাল ম্যাসকট করে দিয়েছিল, তো রাম তো কোনো একটা পলিটিক্যাল পার্টির ম্যাসকট হতে পারে না। রাম একটা ধরুন একটা রামরাজ্য ছিল, রামরাজ্য সবার জন্য ছিল আর হিন্দুদের প্রত্যেকের জন্য রাম ছিল, কিন্তু ব্যাপারটা এমন হয়ে গেছিল যে লোকে জয় শ্রীরাম শুনলেই রেগে যেত, মানে যারা সেই পার্টির বিরুদ্ধে রয়েছে, মানে সেই পার্টির বিপক্ষে যারা রয়েছে তারা জয় শ্রীরাম এই যে স্লোগানটা শুনলেই রেগে যেত, মানে বেসিক্যালি তারা রাম নাম শুনলে রেগে যেত। এবার কেন রাখছে আপনি বলতে, মানে কি তুমি হিন্দু তুমি রামের উপর রাজ্য করো না? এই ক্ষেত্রে রাগের একটাই কারণ হচ্ছে রামটাকে এরা সেই পলিটিক্যাল ভারতের পলিটিক্যাল পার্টিটা তাদের পলিটিক্যাল ম্যাসকট করেছিল, সেই জন্য রামের উপর রাগ, যেই কারণে আপনার বঙ্গবন্ধুর ওপর রাগ। এখন আবার ভারতীয় সেই পার্টিটা মানে ওই রামরাজ্যে একটু রাজনৈতিকভাবে একটু বাটাম খাওয়ার পর তারা কিন্তু আর রামকে সেইভাবে ব্যবহার করছে না, এখন হয়তো মহাদেবের ওপর ব্যাপারটা চলে যাবে। তো ব্যাপারটা কিন্তু একই, এই যেই কারণে মূর্তির ওপর রাগ, সেই ক্ষেত্রে কিন্তু রামের ওপর রাগ হয়েছিল, এখন রামের ওপর আবার বিরাগ চলে এসছে, তো আস্তে আস্তে রামের ওপর যাদের রাগ ছিল সেই রাগটাও তাদের কমবে। তো এই দুটো ছোট্ট বিষয় নিয়ে বলার ছিল, কেননা আমার মনে হলো এই দুটো বিষয় অনেকটাই আমাদের সাধারণ জীবনের সাথে জড়িত এবং এটা শুধু বাংলাদেশ কেন্দ্রিক কোনো বিষয় নয়। সকলে ভালো থাকবেন।